শেখ হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার। জুলাই আগস্টের অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। আগামী মাসে এ সংক্রান্ত পৃথক দুটি প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করার কথা রয়েছে। এ বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার ওয়াকিল আহমেদ হিরণ। তার কাছ থেকে বিস্তারিত জানবো। আর সঙ্গে আছি শাহাদাত তনিম। ওয়াকিল আহমেদ হিরণ, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনাকে দিয়েই গণহত্যার বিচার শুরু, এই বিষয়ে আপনার আজকে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে সমকালে, বিস্তারিত একটু জানতে চাই। আসলে ধরেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়েছিল 2010 সালে। এই ট্রাইব্যুনালে 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে। এই বিচারটা এখনও চলমান আছে। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এখন ওই গত বছর 2000 জুলাই আগস্ট যেসব অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার সংগঠিত হয়েছে, এটার বিচারও তারা গভর্নমেন্ট শুরু করছে। ইতিমধ্যে অনেক মামলা দায়ের হয়েছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সদস্য, এমপি, তারপরে বিশিষ্ট আমলা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন ধরনের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেসব মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কিছু মামলা অভিযোগ এসেছে। সেটার প্রেক্ষিতে তদন্ত সংস্থা বা প্রসিকিউশন এরা তথ্য যাচাই বাছাই করে মামলা করছে। ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে এবং অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা হয়েছে। যেমন আপনি আজকেও একটা মামলা হয়েছে 2013 সালে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল, এটাকে অভিযোগ এনে মামলা করেছে। সেই মামলায় আজকে শেখ হাসিনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করছে 5 জনের বিরুদ্ধে, শেখ হাসিনা সহ। তো এরকম অসংখ্য মামলা প্রতিদিনই হচ্ছে জমা, অভিযোগ আসতেছে, অভিযোগ যাচাই বাছাই করে মামলা হচ্ছে। তো এখন এইসব মামলা এখন তদন্তাধীন। শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে কয়েকটি মামলা তদন্ত চলছে। আমাদের প্রসিকিউশন থেকে চিফ প্রসিকিউটর বলেছেন যে চলতি মাসের মধ্যেই হয়তো তারা 2-1টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারে। তো এই বিষয়টা আমি একটু প্রসিকিউশন বা তদন্ত সংস্থার সাথে আমি একটু গভীরভাবে একটু পর্যালোচনা করলাম, তথ্য সংগ্রহ করলাম যে এটা আসলে কতদূর কী পর্যন্ত। তো আমি যতটুকু জেনেছি তাদের সঙ্গে কথাবার্তা বলে, তাতে মনে হয়েছে যে একটা মামলা তদন্ত কাজ শেষ করতে আরও সময় প্রয়োজন। তাড়াহুড়ো করে আসলে তারা করতে চায় না, তারা দুর্বলভাবে করছে না, ভালোভাবেই করতে চায়। ন্যায় বিচারের স্বার্থে বলছে যে এটা ভালোভাবেই তারা তদন্ত করতে চায়, জন্য তাদের সময় প্রয়োজন। সেক্ষেত্রে তারা এরকমই আভাস আমাকে দিয়েছে যে আগামী 18ই এপ্রিল এই শেখ হাসিনার মামলার পরবর্তী তারিখ আছে, এই তারিখের ভিতর তারা এই তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবেন। সেক্ষেত্রে এই তদন্তপত্র জমা দিলে এই তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন জমা দেওয়া হবে তদন্ত সংস্থা। প্রসিকিউশন এটাকে তথ্য যাচাই বাছাই করে এটা ফর্মাল চার্জ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন। ট্রাইব্যুনাল এইটাকে গ্রহণ করবেন, তারপরে তারা এটা পরীক্ষা নিরীক্ষা করবেন, করার পরে এর একটা চার্জ গঠন করবেন। চার্জ গঠন করার পরে মামলা যারা আসামি আছেন, তা এই মামলা তো এখন প্রধান আসামি শেখ হাসিনা, অন্যান্য মন্ত্রিপরিষদ বিভাগের সদস্যরাও আছেন। চার্জ গঠনের পরে শুনানি হবে, তারপর চার্জ গঠন হবে, তারপরে শেখ হাসিনা বা উনি তো এখন দেশের ভারতে আশ্রয় আছে। সেটাই বলছিলাম যে এখন তো শেখ হাসিনা দেশের বাইরে আছেন, যদি চার্জ গঠনের পর যদি অভিযুক্ত প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পদক্ষেপ কি হতে পারে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে হাজির করার নির্দেশ দিবেন। হ্যাঁ, প্রসিকিউশনকে বলবেন বা গভর্নমেন্টকে বলবেন যে এটাকে তাকে হাজির করা হোক। পুলিশকে বলবেন বা সরকারকে, আইনশৃঙ্খলা বাহিনীকে বলবেন। তারা একটা রিপোর্ট দাখিল করবে যে সে এখন দেশে নাই বা আছে, কোথায় আছে, সেই বিষয়টাকে তারা
আদালতকে জানাবেন। আদালত তারপরে তাকে হাজির করার জন্য একটা পত্রিকায়, এটা জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিবে। হ্যাঁ, বিজ্ঞপ্তি জারি করে তাকে হাজির করা হোক। বিজ্ঞপ্তি প্রকাশ হবে পত্রিকায়, প্রকাশের পর যদি সে হাজির না হয় বা তারপরে এই বিজ্ঞপ্তি বা তাকে হাজির করার জন্য যে নোটিশ দেওয়া হবে, এই নোটিশ শেখ হাসিনা হোক বা অন্য যেই কেউ হোক, যেকোনো আসামি হোক না কেন, তার বাড়িতে এই নোটিশটা গেটে টাঙ্গিয়ে দেওয়া হবে। বিশেষ মেসেঞ্জারের মাধ্যমে, ট্রাইব্যুনাল বিশেষ বার্তাবাহকের মাধ্যমে স্পেশাল মেসেঞ্জার ওখানে তার বাড়িতে যে টানাই দিবেন, মানে যে সে যেন দেখতে পারে বা তার ওখানে যে যায় বা আশেপাশে সবাই দেখতে পারে। সে তারপরে যদি উনি হাজির না হন তাহলে তার অনুপস্থিতিতে বিচারটা শুরু হবে। আচ্ছা, এটাই হলো প্রসেস। কিন্তু সেক্ষেত্রে বিচারটা শুরু হইলে তখন ট্রাইব্যুনাল একজন আইনজীবী নিয়োগ করবেন। সবসময় অনুপস্থিত একজন, কোনো আসামি যদি অনুপস্থিত থাকে বা পলাতক থাকে, তার পক্ষে ট্রাইব্যুনাল যদি প্রয়োজন মনে করে রাষ্ট্রপক্ষ নিযুক্ত একজন আইনজীবী নিয়োগ করবেন। সেই রাজস্বকে ফি দিবে গভর্নমেন্ট। হ্যাঁ, শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী থাকবেন, সে এটাকে মোকাবেলা করবেন, হ্যাঁ, এগিয়ে নিয়ে যাবে, এগিয়ে করবেন। সেক্ষেত্রে বিচারটা শুরু হবে, সাক্ষীটা শুরু হবে। জি। আর কিছু বিষয় জানতে চাই যে শেখ হাসিনার পর অন্য যেই নেতৃবৃন্দরা রয়েছেন, আওয়ামী লীগের যারা পলাতক আছেন বা দেশে অনেকে আত্মগোপনে আছেন, অনেকেই হাজতে আছেন, কারাগারে আছেন, তাদের বিচার কাদের বিচার শুরু হতে পারে বলে মনে করছেন? এরপরে প্রথমে আমি যতটুকু জেনেছি যে প্রথমেই শেখ হাসিনাকে তারা বিচারটাকে কাঠগড়ায় দাঁড়া করাতে চান, আনবেন এবং তার বিচারটাকেই তারা প্রথমে শুরু করতে চান। সেইভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন এখন পর্যন্ত। জানি না পরবর্তীতে কি হবে। এরপরে পরবর্তী ধাপে যারা আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ে আছেন, হ্যাঁ, সাবেক মন্ত্রী, এখন তো 18 জন এক্স মন্ত্রী এমপি কারাগারে আছেন। এর ভিতরে আনিসুল হক সাহেব আছেন, আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, তারপরে শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, আরো অনেক মন্ত্রী, ফারুক খান আছেন, আমির হোসেন আমু, হ্যাঁ, আমির হোসেন আমু আছেন, অনেকেই আছেন। তো এদের বিচারটা পরবর্তী ধাপে, যারা কারাগারে আছেন তাদের বিচারগুলো আগে হ্যাঁ, কারাগারে আছেন, এদের প্রথমে শেখ হাসিনাকে তারা করবেন। এরপরে ওই যে ভারতে অনেক সেনা কর্মকর্তা, সাবেক সেনা জিয়াউল হাসান আছেন, সাবেক আইজিপি আছেন, চৌধুরী আব্দুল্লাহ মামুন, হ্যাঁ, এদের বিচারটাও নাকি তারা করবেন সবাই। কিন্তু সেক্ষেত্রে শেখ হাসিনার পরপরই ওবায়দুল কাদেরের নামেও বেশ কিছু মামলা হয়েছে, অনেক মামলা হয়েছে। তাদের বিচারের প্রক্রিয়াটা কি হবে, যেহেতু এখনো তারাও আত্মগোপনে আছে? তারা আত্মগোপনে ওই একই প্রক্রিয়ায় হবে, কিন্তু প্রথম ধাপে তাদের কথায় আমরা যেটা আভাস পেয়েছি বা যেটা জেনেছি, তারা প্রথমেই শেখ হাসিনাকে ট্রায়ালের মুখোমুখি করতে চান। এরপরে তারা ওবায়দুল কাদের বা অন্যান্য যারা আছেন তাদেরকে তারা ট্রায়ালকে ফেস জন্য তারা প্রস্তুতি নেবেন। আগে তারা এটাকে করার চেষ্টা করছেন। এরপরে আরেকটা ধাপ আসবে। এরপরেও ধরেন যে আরো পুলিশ কর্মকর্তা সারা দেশে বিভিন্ন যারা এই ম্যাসকিলিং করেছে, গণহত্যার সাথে জড়িত বা বিভিন্ন এই যে 5 জুলাই আগস্টে যেসব ঘটনায় বিভিন্ন জায়গাতে যেসব মারাটা গেছে, এইসব বিষয়গুলোকে বিভিন্ন ফিল্ড লেভেলে প্রশাসনে যারা আত্মগোপন আছেন তাদেরও বিচারগুলো কি শুরু হবে? এটা তো প্রক্রিয়া বলছে যে সবাই বিচারের মুখোমুখি হবেন, কেউ বিচার থেকে বাইরে থাকবে না। এটাই তারা বলছে, প্রসিকিউশনও বলছে সবসময় একই কথা। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, সেই সংস্থার যে একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা আপনি বলছিলেন যে আগামী মাসে, সেটা কি সম্পূর্ণ হয়েছে? না, এখনো সম্পূর্ণ হয়নি। ওরা কাজ চলছে, প্রায় 1/3 কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, আরও কাজ বাকি। এই তদন্ত প্রতিবেদনটা তারা একাধিক তদন্ত প্রতিবেদন তারা প্রসিকিউশনে জমা দিবেন এবং এটার সঙ্গে, এই তদন্ত প্রতিবেদনের সঙ্গে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক যে প্রতিবেদনটা 127 পৃষ্ঠার যে একটা প্রতিবেদন জেনেভা থেকে প্রকাশিত হয়েছে গত 27 তারিখে বোধহয়, ওই প্রতিবেদনটাও তারা এটাকে সংযুক্ত করবেন। পাশাপাশি আমাদের দেশের অধিকার নামে একটা সংগঠন আছে, তাদেরও বেশ কয়েকটি প্রতিবেদন এই তদন্ত সংস্থায় জমা দেওয়া হবে বলে আমি শুনেছি। হ্যাঁ, আমি শুনেছি। এবং এই প্রতিবেদনটা প্রায় 400 থেকে 500 পৃষ্ঠা হবে, বিভিন্ন একাধিক ভলিউমে হবে এবং ইতিমধ্যে তারা 250 থেকে 300 প্রায় সাক্ষী প্রস্তুত করছে। হ্যাঁ,
এবং ইতিমধ্যে 164 কিছু করা হয়েছে বলে আমি শুনেছি, বা তারা এই প্রক্রিয়াতে, এবং তারা একটা টিম, তদন্ত সংস্থার একটি টিম খুব ভালোভাবেই তারা এটাকে কাজ করছে সারাক্ষণ। এটাই আমাদেরকে জানানো হয়েছে। জি, আরেকটি বিষয়, আপনার যে প্রতিবেদনটি আজকে প্রকাশিত হয়েছে সেটি করার সময় নিশ্চয়ই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ রয়েছেন তার সঙ্গে আপনার নিশ্চয়ই কথা হ্যাঁ, হয়েছে। ওনার সঙ্গে আমার কি বলছেন একাধিকবার তিনি? করেছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাথে কথা বলছেন। উনি বলেছেন যে তদন্ত সংস্থা এই বিষয়ে কাজ করছেন, তারা তদন্ত প্রতিবেদন তৈরি হলেই তারা প্রসিকিউশনে জমা দিবেন, এবং সেক্ষেত্রে খুব শীঘ্রই উনি প্রতিবেদনগুলো পেয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। প্রতিবেদন পেয়ে গেলেই ওনারা এটা ট্রাইব্যুনাল উপস্থাপন করবেন। তারপরে তারা বলছে যে আমরা ঈদের পরে হয়তো বিচার শুরু হবে, এরকম একটা আমাকে আভাস দিয়েছেন। এই প্রতিবেদনটি তৈরি করতে তারা কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন কিনা সেই বিষয়ে আপনাদেরকে কিছু জানিয়েছে? যেহেতু আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল ছিল বাংলাদেশে, সেই দলের সভাপতি এখন আত্মগোপনে আছে পার্শ্ববর্তী দেশে, সেটি থেকে কোনো চাপ, আন্তর্জাতিকভাবে চাপ কি তারা পেয়েছেন কিনা, বা এই যেই আমাদের এই প্রতিবেদনটির সহ যেই বিচারের যে কার্যক্রম সেটি করতে আন্তর্জাতিকভাবে কোনো চাপ তারা সৃষ্টি করছে কিনা? উনি আমাকে বলেছেন যে আন্তর্জাতিকভাবে ওনার কোনো চাপ এরকম উনি মানে অনুভব করছেন না, তবে বলছে যে এইটার প্রতিবেদনটা তৈরি করা তাদের খুব চ্যালেঞ্জ হয়ে গেছে এবং খুব কঠিন, এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে এটাকে খুব কঠিনভাবে তারা খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা তথ্য যাচাই বাছাই করছে। যেমন তারা এইসব, যেমন মামলা সাক্ষী গ্রহণ করার জন্য তারা বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যে যে হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন তাদের সঙ্গে কথা বলেছেন, ডাক্তারদের সাথে কথা বলেছেন, ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছেন, হ্যাঁ, স্টুডেন্ট পরিবারদের সাথে কথা বলেছেন, বিভিন্ন জায়গায় তারা গেছেন, এবং ঢাকার বাইরে সব জায়গায় নাকি তারা এখানে কথাবার্তা বলেছেন, তারা তথ্য সংগ্রহ করেছেন। তারপরে বিভিন্ন পত্রিকার কাটিং, বিভিন্ন টেলিভিশন মিডিয়া, যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো হয়েছে সেগুলোও তারা সংগ্রহ করেছেন, এবং বিভিন্ন পত্রিকা অফিসে তারা চিঠি দিয়ে তারা ওই সময়কালীন তথ্যগুলো সংগ্রহ করেছেন। ডিজিটাল অনেক কিছুই তারা এগুলো সংগ্রহ করছেন বলে আমাকে জানিয়েছেন তারা, এবং আরও এখনও অব্যাহত আছে তাদের এই কাজ। তারা বলছে যে এই তদন্ত প্রতিবেদন কাজ করতে খুবই তাদের মোটামুটি বেগ পেতে হচ্ছে। আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, আপনি জানেন নিশ্চয়ই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নতুন যে রাজনৈতিক দল হয়েছে তাদের শীর্ষ নেতারা অনেকেই বলছেন যে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয়, আবার সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে ডিসেম্বর ও জুলাইয়ের মধ্যে নির্বাচনটি হবে। এই যে দুই ধরনের বক্তব্য, সেই ক্ষেত্রে এই বিচারের কার্যক্রমটা আসলে কিভাবে হবে, কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা? চিফ প্রসিকিউটর, আমরা চিফ প্রসিকিউটরকে বলেছিলাম এইসব বিষয়, তো উনি বলছেন যে এইগুলো তাদের বিচারে কোনো বাধা না, এটা এই বিচারটা নির্বাচনের আগে বা পরে হতে পারে, এটা কোনো বাধা না, বিচার হবে, বিচারের প্রক্রিয়া মতো করে হবে, কিন্তু নির্বাচন এখানে কোনো বাধা হবে না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। হিরণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সমকাল সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দিয়েছেন। অন্য কোনো দিন অবশ্যই আপনার সঙ্গে আবার কথা হবে। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনায় আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com এ চোখ রাখুন।